জুলাই বিপ্লবের যারা আন্দোলনে ছিল তাদের সঙ্গে কিন্তু লক্ষ না কোটি কোটি জনগণ তাদের সঙ্গে ছিল। তারা কিন্তু তাদেরকে ক্ষমতায় বসায়নি। অতএব একটা বোঝা হচ্ছে যে আসলে বৃহৎ দুটি রাজনৈতিক দলকেই কিন্তু জনগণ লাল কার্ড দিয়েছে। আপনার নির্বাচন কবে হবে সেটি সময় বলে দিবে, নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে সেটিও বলে দিবে। কারণ আমরা কোনোভাবেই সংস্কার শেষ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যেতে চাই না। প্রার্থী আমরা যারা আছি, আপনারা জানেন যে এটি একটি কালো আইন করা হয়েছে, যেটি হচ্ছে ভোট হচ্ছে আপনার একটি গোপন বিষয়। আপনি কাকে ভোট দিবেন শুধুমাত্র আপনি নিজে জানবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোটটি দিয়ে চলে আসবেন। আর যেটি করা হয়েছে সেটি বলা হচ্ছে যে টোটাল যে ভোটার আছে, আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে আপনি নির্বাচন করবেন সেই নির্বাচনে আপনার যত সংখ্যক ভোটার আছে তার 1% ভোটারের আগাম অগ্রিম তাদের সমর্থন কিংবা তাদের নিতে হবে। তার মানে সেই মানুষগুলো যখন বলেই দিচ্ছে যে আমি ডক্টর এয়ার খানকে সমর্থন করছি, আপনি চিন্তা করেন সেই মানুষগুলোর পরিবার, তার আত্মীয় স্বজন কিংবা পক্ষপাতীদের জন্য তারা কী পরিমাণ রোষানলে পড়ছে। এই ধরনের একটি কালো আইন, এই ধরনের একটি হাস্যকর আইন আসলে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে নেই বাংলাদেশ ছাড়া। সো আমরাও আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু আমরা যেটি বলছি, এই যে 1% যে আগাম ভোটারের যে সমর্থন কিংবা তাদের যে তালিকা, সেটি আসলে সম্পূর্ণ অবৈধ হওয়া উচিত। এটি আসলে টোটালি চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে নীতিমালা। আমি সবসময়ই চাই যে একটি নীতিমালা প্রণয়ন হোক, কারণ হচ্ছে কি একটি নীতিমালা ছাড়া আসলে কোনো কিছুই চলতে পারে না। এখন বাংলাদেশে হাজারো রাজনৈতিক দল আছে এবং এটি গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটা মানুষের তার ডেমোক্রেটিক রাইট, তার কনস্টিটিউশনাল রাইট তার রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠন করার। কিন্তু কথা হচ্ছে অবশ্যই তাদেরও একটি নীতিমালা থাকা দরকার। কিন্তু যেভাবে তারা আইন প্রণয়নগুলো করেছেন এটি সত্যিই খুব দুরূহ আসলে, যে ভালো মানুষগুলোর জন্য, সৎ মানুষগুলোর জন্য, বিশেষ করে যারা নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ কিংবা সততা শিক্ষা নিয়ে যারা রাজনীতি করেন তাদের জন্য কিন্তু খুব কঠিন আসলে। আপনার 30টা জেলায় কিংবা 100টি উপজেলায় অফিস করা, এটি একটা দুরূহ বিষয় আসলে। এটি আমার মনে হয় যে কঠিন, একজন সৎ মানুষের পক্ষে, শিক্ষিত মানুষের পক্ষে, একজন সৎ রাজনীতিবিদের পক্ষে অনেক কঠিন। এই জন্যই আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত, আপনার সেই টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ, বদলি, বাণিজ্য, তদবির, ইয়াবা, গাঁজা, চারস, মদ, জুয়া, যত রকমের অনৈতিক কাজগুলো আছে সেগুলো করে কোনো না কোনোভাবে তারা আসলে সফলতার মুখ দেখছেন। সো এই জায়গাগুলো আমার মনে আসলে পরিবর্তন হওয়া দরকার। এবং আমরা যেটি চাই যে জুলাই বিপ্লবের যে মূল লক্ষ্য ছিল, যেটি আমি বারবার বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, যে আপনারা যদি খালি একটু লক্ষ্য করে দেখেন আপনারা কিন্তু দেখবেন যে এই যে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলন করেছে কিংবা যারা এখনও আছে, তারা কিন্তু একটি দলকে কিন্তু তারা বাংলাদেশ থেকে চিরতরে তাদেরকে বহিষ্কার করেছে কিংবা চিরতরে তাদেরকে বাংলাদেশকে বিতাড়িত করেছে। আরেকটি দল যারা আছেন, যারা এখন রাজনীতিতে সক্রিয় আছেন, তাদেরও কিন্তু একটা মেসেজ কিন্তু এই আন্দোলনে আছে। যদি এই তরুণরা মনে করতেন যে আরেকটি রাজনৈতিক দল তারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য কিংবা তারা আসলে প্রাপ্য, তাহলে কিন্তু তাদেরকেই কিন্তু ক্ষমতায় বসাতেন। তারা কিন্তু তাদেরকে ক্ষমতায় বসাননি। তারা কিন্তু কোনো না কোনোভাবে এমন কিছু মানুষকে নিয়ে এসেছেন যারা একদম সকল কিছুর ঊর্ধ্বে। তার মানে এটা প্রতীয়মান হয় যে যারা এখনও যারা বিভিন্নভাবে জবরদখল করে সমস্ত কিছু যা ছিল ফ্যাসিস্টদের আমলে যা ছিল সবই কিন্তু তাদের এখন নিয়ন্ত্রণে চলে গেছে। তারা যারা এখন মনে হচ্ছে তারা মানে জাস্ট সরকার গঠনের জন্য অপেক্ষায় আছেন। এটি একবার বোঝা উচিত যে জুলাই বিপ্লবের যারা আন্দোলনে ছিল তাদের সঙ্গে কিন্তু লক্ষ না কোটি কোটি জনগণ তাদের সঙ্গে ছিল। তারা কিন্তু তাদেরকে ক্ষমতায় বসায়নি। অতএব একটা বোঝা হচ্ছে যে আসলে বৃহৎ দুটি রাজনৈতিক দলকেই কিন্তু জনগণ লাল কার্ড দিয়েছে। আপনারা তো প্রশ্ন করতে পারেন যে কিভাবে আপনি বুঝলেন? তার বড় কারণ হচ্ছে যে দেখুন, যে রাজনৈতিক দলটি গত 15 বছর এই ফ্যাসিস্টদেরকে বিতাড়ন করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য যারা আন্দোলন করেছে, দুইটা লোককেও তারা সম্পৃক্ত করতে পারে নাই। হ্যাঁ, তাদের দলীয় লোকজন ছিল, বাট সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু বাংলাদেশের সমস্ত জনগণকে তাদের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছে। অতএব আমরা চাই, আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আছি, আমরা যারা সততা, নিষ্ঠা, আমাদের যাদের শিক্ষা আছে, সততা আছে, মেধা আছে, যোগ্যতা আছে, বয়স আছে, আমাদের যাদেরকে গ্রহণযোগ্যতা আছে, আমরা যারা সকল কিছুর ঊর্ধ্বে, আমরা যারা এত ধরপাকড়ের মাঝেও
এত কিছুর মাঝে আমরা যারা এখন বুক উঁচু করে আমরা দাপিয়ে বেড়াচ্ছি, আমরা বক্তব্য দিয়ে যাচ্ছি, কারণ একটাই কারণ হচ্ছে আমরা সৎ, আমরা আমরা হচ্ছি যেটি আমরা বললাম যে আমাদের ভিতরে কোনো প্রকার দুর্নীতির কোনো ছোঁয়া নেই। সো সেই মানুষগুলোকে যে ঐক্যবদ্ধ করার একটি উদ্যোগ নিয়েছেন রহিম ভাই, যে উদ্যোগটি নিয়েছেন যে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ, আমার মনে হয় যে আমরা একটু ঐক্যবদ্ধ হতে পারি। নির্বাচন কবে হবে সেটি সময় বলে দিবে, নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে সেটিও বলে দিবে, কারণ আমরা কোনোভাবেই সংস্কার শেষ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যেতে চাই না। এখন যদি যেনতনভাবে যদি নির্বাচন হয়, আলটিমেটলি আবার ফ্যাসিস্টরা ফিরে আসবে, আবার দেশে অরাজকতা দেখা দিবে। যারা জুলাই বিপ্লব আন্দোলনের সঙ্গে ছিল, আমরা যারা ছিলাম, প্রত্যেকের ফাঁসিতে ঝুলতে হবে, আপনারা লিখে রাখুন। অতএব আমি বলবো যে যে 11টি সংস্কার কমিশন করা হয়েছে, আমরা একটু ধৈর্য ধরি। সংস্কার কমিশনগুলো তারা রিপোর্ট পেশ করবেন, একটি জুলাই চার্টার করা হবে, পরবর্তীতে বেশ কিছু আলোচনা আছে, হতে পারে গণপরিষদ নির্বাচন কিংবা যে প্রক্রিয়াতে হোক না কেন, আমরা চাইব যে একটি সংস্কার কমপ্লিট হওয়ার পর তারপর যেন নির্বাচনকে আয়োজন করা হয়। যেন তেন সংস্কার করে কিংবা তাড়াহুড়া করে যদি নির্বাচন দেওয়া হয়, আমি আবারও রিপিট করছি, ফ্যাসিস্টরা কোনো না কোনোভাবে আবার ফিরে আসবে। আমরা যারা এই মঞ্চে বসে আছি কিংবা যারা এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম, কারণ এই ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমাদের রয়ে গেছে, আমাদের প্রত্যেকে ফাঁসির কাস্তে ঝোলাতে হবে। কারণ তাদের কথা হচ্ছে আমরা একটি নির্বাচিত সরকারকে বিতাড়িত করেছি, তারা যে ফ্যাসিস্ট, তারা যে দুর্নীতি করেছে, তারা কখনোই স্বীকার করবে না। সো আমার মনে হয় যে ঐক্যের কোনো বিকল্প নেই। যার যার নির্বাচনী এলাকায় আমরা সেখান থেকে আপনারা নির্বাচন করবেন। আমার মনে হয় যে একটি ঐক্যের ডাক দিয়েছেন, আমাদের এক ভাই একটু আগে বলেছেন আমরা 71 একবার ঐক্যবদ্ধ হয়েছিলাম, আবার 2024-এর আমরা জুলাই ঐক্যবদ্ধ হয়েছি। সো বাঙালি জাতি যখন ঐক্যবদ্ধ হয় তারা কখনোই ফেইলিয়ার হয় না। সো আমার মনে হয় যে রহিম ভাই যে একটি ঐক্যের ডাক দিয়েছেন, আমার মনে হয় আমাদের সময় এসেছে, আসুন আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্ততপক্ষে আমাদের কথাগুলো বলি। এবং সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা হচ্ছেন জাতির বিবেক, আপনারা যা তুলে ধরেন সেটাই জাতি পড়ে। আগামীকাল সকালে আমি কি ভাববো সেটাও কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করেন। আপনাদের যখনই সকালবেলা পত্রিকাটি দেখি কিংবা নিউজটি পড়ি, আমি কিন্তু আপনার ওই নিউজের উপরেই কিন্তু আমরা সারাটা দিন কাটিয়ে দিই। সো আপনি আমাদের চিন্তা ভাবনাকে আপনারা যারা নিয়ন্ত্রণ করেন, আগামীকাল সকালে আমি কী নিয়ে ভাববো সারাদিন, আপনারা যারা নিয়ন্ত্রণ করেন, আপনাদের উচিত খুঁজে খুঁজে একটু অনুসন্ধানী সাংবাদিকতা করুন না রে ভাই। দেখুন না কোন কোন লোকগুলো ভালো, কারা মেধাবী, কারা যোগ্য, কারা সৎ, কাদের সততা আছে, মেধা আছে, যোগ্যতা আছে, কাদের নৈতিকতা আছে, আদর্শ আছে, সেই মানুষগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করুন। তারা যেন আগামীতে অন্ততপক্ষে জাতিকে ভালো কিছু দেওয়ার সুযোগ পায়।